সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম তৃতীয় অধ্যায় থেকে উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন সম্পর্কে। আমরা গত ক্লাসে জেনেছি কোষ কি এবং কোষের প্রকারভেদ সম্পর্কে। আজ তারই ধারাবাহিকতায় আমরা জানবো কোষের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু সম্পর্কে। সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা জেনেছো যে কোষ খালি চোখে দেখা যায় না, তবে মানুষ কিন্তু বসে নেই। কোষ যাতে দেখা যায় সেজন্য অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে এবং সেই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ খুব ভালোভাবে দেখা যায়। তোমরা আগের ক্লাসে জেনেছো যে বিজ্ঞানী রবার্ট হুক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি বোতলের ছিপি নিয়ে পরীক্ষা করে কোষ আবিষ্কার করেছিলেন। তবে সাধারণ যে অণুবীক্ষণ যন্ত্র তার সাহায্যে কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে খুব ভালোভাবে জানা যায় না বলে বিজ্ঞানীরা আরো একটি নতুন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। তার নাম হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এর সাহায্যে কোষের যে সমস্ত ক্ষুদ্র অংশ রয়েছে সেগুলিকে খুব ভালোভাবে দেখা এবং বিশ্লেষণ করা যায়। তো আজকে আমরা সেই সব ক্ষুদ্র অংশগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যে অংশটি নিয়ে কথা বলবো তা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কারণ কোষ প্রাচীর কাকে বলে বা কোষ প্রাচীর কি? তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, আমি একটি ছবি অঙ্কন করেছি। তোমরা বলতে পারো যে ছবিটা কিসের? ছবিটা একটি উদ্ভিদ কোষের ছবি। একটি উদ্ভিদ কোষ দেখতে এরকম হয়। এই উদ্ভিদ কোষের লক্ষ্য করো যে এই চারপাশে একটি পাতলা পর্দা দেখা যাচ্ছে। এই পাতলা পর্দাটির নামই হলো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর দ্বারা কি হয়েছে? কোষের বিভিন্ন অঙ্গাণুগুলি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি আছে তা আবৃত করা আছে। কোষ প্রাচীরের কথা বলতে গেলে তোমরা জানো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা যে কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, প্রাণী কোষে কিন্তু এই কোষ প্রাচীর থাকে না। তাহলে এটি একটি প্রধান পার্থক্য। কি পার্থক্য? যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আবার এই কোষ প্রাচীর কি, তোমরা যদি অবাক হবে যে উদ্ভিদ এক ধরনের একটি জীব, তাই না? আমরা জানি যে যাদের জীবন আছে তারাই জীব। তাহলে উদ্ভিদ জীব, অথচ এই জীবের অর্থাৎ এই উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি একটি জড় পদার্থ দ্বারা তৈরি। কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? জড় পদার্থ দ্বারা তৈরি। এটি একটি অদ্ভুত ধরনের তথ্য তোমাদের জন্য। এবং এই কোষ প্রাচীরের ক্ষেত্রে কোন কোষ প্রাচীরের ক্ষেত্রে, সব উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কিংবা সব প্রাণী কোষের ক্ষেত্রেও কিন্তু ছিদ্র থাকে। কিছু কোষ প্রাচীরে কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলিকে বলা হয় কূপ। কি বলে? কোষ প্রাচীরে যে ছিদ্র থাকে এই ছিদ্রগুলিকে বলে কূপ। এই কোষ প্রাচীরের কাজ কি তাহলে? কোষ প্রাচীর কেন দরকার? একটি কোষে কোষ প্রাচীর কেন থাকবে? কোষ প্রাচীর মূলত কোষের আকৃতি দান করে, কোষের আকার প্রদান করাই হলো কোষ প্রাচীরের কাজ। এছাড়া কোষের অভ্যন্তরে এবং কোষের বাইরের দিকে তরল পদার্থের গমন বা নির্গমন এটি নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া এর একটি প্রধান কাজ হলো, এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বাইরের বিভিন্ন আক্রমণ থেকে কোষের ভিতরকার অঙ্গাণুগুলোকে রক্ষা করা হলো কোষ প্রাচীরের প্রধান কাজ। তাহলে কোষ প্রাচীর সম্পর্কে তোমরা একটি সম্যক জ্ঞান আশা করি যে লাভ করতে পেরেছ। এবারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো প্রোটোপ্লাজম। কোষের আরেকটি অঙ্গাণু হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজমের কাজ কি, সেই সম্পর্কে আমরা জানবো। প্রোটোপ্লাজম কি? এই যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীরের অভ্যন্তরে আরেকটি পাতলা পর্দা রয়েছে। এই পাতলা পর্দা দ্বারা পাতলা জেলির মতো থকথকে কিছু তরল অর্ধ তরল পদার্থ আছে। জেলির মতো থকথকে কিছু অর্ধ তরল পদার্থ আছে। এই চিত্রটি লক্ষ্য করো, এখানে কিছু ডট 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 চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এইগুলি দ্বারা আমি এক ধরনের অর্ধ তরল পদার্থ বোঝাতে চেয়েছি। এই অর্ধ তরল পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। কি বলে? প্রোটোপ্লাজম।
এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। এই প্রোটোপ্লাজমকে কি বলে? প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি। প্রোটোপ্লাজমকে আমরা আবার তিনটি অংশে বিভক্ত করতে পারি। প্রোটোপ্লাজমকে আমরা কয়টি অংশে বিভক্ত করতে পারি? তিনটি অংশে বিভক্ত করতে পারি। সেই অংশগুলো কি কি? নাম্বার 1, এক নাম্বার হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। এবং দ্বিতীয়ত হলো সাইটোপ্লাজম। দ্বিতীয় হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এবং 3 নম্বর হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ক্রমান্বয়ে আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সম্পর্কে জানতে পারবো। তার আগে আমরা জানতে চাই কোষ ঝিল্লি কি। একটু আগেই আমি বলেছি যে কোষ প্রাচীরের অভ্যন্তরে আরো একটি পাতলা পর্দা রয়েছে, যে পাতলা পর্দা দ্বারা কিছু অর্ধ তরল জেলির মতো থকথকে একটা পদার্থ আবৃত থাকে, এবং এই থকথকে পদার্থকে আমরা বলেছি কি? প্রোটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজম আবৃত থাকে কি দ্বারা? এক ধরনের পাতলা পর্দা দ্বারা। এই পাতলা পর্দাকে আমরা বলছি কোষ ঝিল্লি। এই পাতলা পর্দাকে কি বলা হবে? এই পাতলা পর্দাটি হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিকে আমরা মেমব্রেন বা সেল মেমব্রেন বলতে পারি। ইংরেজি থেকে কোষ ঝিল্লিকে বলা হবে সেল মেমব্রেন। সেল মেমব্রেন। তাহলে কোষ ঝিল্লি ইংরেজিতে কি বলবো? কোষ ঝিল্লিকে ইংরেজিতে আমরা বলবো সেল মেমব্রেন। এর কাজ কি? এই সেল মেমব্রেন কি কাজ করে? আমরা বলেছিলাম যে কোষ প্রাচীর কোষের অভ্যন্তরে তরল পদার্থের গমন এবং নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। এই একই কাজ কোষ ঝিল্লিও করে থাকে। কোষ ঝিল্লি কি করে? কোষের ভিতরে এবং বাইরের দিকে পানি, খনিজ পদার্থ এবং গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে তিনটি পদার্থ নিয়ন্ত্রণ করে। সেগুলি কি কি? নাম্বার 1 পানি, দ্বিতীয়ত খনিজ পদার্থ। খনিজ পদার্থ। খনিজ পদার্থের মধ্যে খনিজ লবণ একটি গুরুত্বপূর্ণ অংশ। খনিজ লবণ চলাচলের ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করে থাকতে পারে। এবং তৃতীয়ত গ্যাস নিয়ন্ত্রণ করা। গ্যাস নিয়ন্ত্রণ করা আমাদের সেল মেমব্রেনের প্রধান কাজ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা এবারে জানবো প্রোটোপ্লাজমের দ্বিতীয় অংশটি সম্পর্কে। দ্বিতীয় অংশটি কি আছে? দ্বিতীয় অংশটি হলো সাইটোপ্লাজম। দ্বিতীয় অংশটি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজমের কাজ কি? প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা জেনেছিলাম যে অর্ধ তরল জেলির ন্যায় থকথকে যে অংশটি থাকে তাকে আমরা বলি প্রোটোপ্লাজম। এবং এই জেলির ন্যায় অর্ধ তরল যে অংশটি থাকে এর মধ্যে কিন্তু আরো কিছু অঙ্গাণু রয়েছে। সেগুলি লক্ষ্য করো যে এর মধ্যে আছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা বা দু ধরনের, একটি হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং অপরটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এছাড়া রয়েছে প্লাস্টিক, মাইক্রোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। এই অংশগুলি প্রোটোপ্লাজমের মধ্যে বিদ্যমান আছে। এই প্রোটোপ্লাজমে যে সমস্ত অঙ্গাণু আছে তার মধ্যে থেকে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দেই, নিউক্লিয়াসকে বাদ দিলে বাকি যে সমস্ত অঙ্গাণুগুলি রয়েছে এইগুলি সমষ্টিকে আমরা একসাথে বলতে পারি সাইটোপ্লাজম। এগুলিকে একসাথে কি বলতে পারি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এর প্রধান কাজ কি? সাইটোপ্লাজমের প্রধান কাজ হলো প্রোটোপ্লাজমে থাকা বা কোষের অভ্যন্তরে থাকা আরো যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু আছে তাদেরকে ধারণ করা, তাদেরকে নিজের মধ্যে বিদ্যমান রাখাটাই হলো সাইটোপ্লাজমের প্রধান কাজ। এছাড়া কিছু শারীরবৃত্তীয় কাজ সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়, যেমন সালোক সংশ্লেষণ। উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। সাইটোপ্লাজমের মধ্যে আরো যে সমস্ত পদার্থ রয়েছে, যে সমস্ত অঙ্গাণু রয়েছে আমরা বলেছি এগুলো হলো প্লাস্টিক, মাইক্রোকন্ড্রিয়া, গোলজি বডি। এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি যা কিছু আলোচনা করা হয়েছে তোমরা তো বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।